আমি শ্বসন বা রেসপিরেশনের উপর বেশ কিছু ভিডিও করেছি, আর আমার মনে হয় আপনারা এই ভিডিওগুলো দেখার আগে থেকেই জানেন যে আমাদের অক্সিজেন প্রয়োজন হয়। আমাদের শরীরের মধ্যে অক্সিজেন প্রবেশ করাই আমরা, আর বের করে দেই কার্বন ডাইঅক্সাইড। আপনারা যদি শ্বসনের উপর ভিডিওটা দেখে থাকেন তাহলে জানবেন যে আমাদের শরীরে অক্সিজেনের প্রয়োজন হয় খাদ্য পরিপাকের জন্য, আমাদের খাদ্যগুলিকে তারপর এটিপিতে রূপান্তরের জন্য, যাতে করে তারপর তারা কোষের বিভিন্ন কাজগুলো করতে পারে, বা যে কোনো কিছু যে কাজগুলো আমরা করি, যেমন নড়াচড়া করা, নিঃশ্বাস করা, এরকম যে কোনো কাজ। আর শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সুগারগুলোকে ভেঙে ফেলি আর আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। তো এই ভিডিওতে আমি যেটা করতে চাই সেটা হলো, আমি এখানে বেশ খানিকটা পেছন থেকে শুরু করব যে কিভাবে আমরা আমাদের শরীরে অক্সিজেন প্রবেশ করাই আর কিভাবে আবার তা পরিবেশে ফিরিয়ে দিই। অন্যভাবে বলা যায় কিভাবে আমরা নিজেদেরকে ভেন্টিলেট করি। ভেন্টিলেশন মানে বাতাসের আসা যাওয়া। কিভাবে আমরা অক্সিজেন গ্রহণ করি আর কিভাবে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। তাহলে এখানে আমরা শুরু করতে পারি আমাদের নাক অথবা মুখ দিয়ে। আমার একটু সাইনাসের সমস্যা আছে, তাই মাঝে মধ্যে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, আর প্রায় আমি মুখ খোলা রেখে ঘুমাই। তাহলে আমরা শুরু করি নাক অথবা মুখ দিয়ে। আমি এখানে একটা মানুষের নাক আর মুখ আঁকি। এইটা হলো আমার সেই মানুষ, এর মুখ খোলা আছে যাতে করে নিঃশ্বাস নিতে পারে। এটা হলো সেই মানুষ, এখানে চোখ না আঁকলেও চলবে। এটা আমার সেই মানুষ। এই মানুষটাকে দিয়েই আমি রেসপিরেশন বা শ্বসনের ব্যাপারটা বোঝাচ্ছি। এটা হলো লোকটার কান, আর এরপর ধরেন মাথায় কিছু চুলও আছে। একটা গোপও এঁকে দিলাম। তাহলে এখন এই লোকটা দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা শরীরে বাতাস প্রবেশ করাই আর শরীর থেকে বাতাস বের করে দিই। আসুন এবারে এর শরীরের ভেতরের অংশটা দেখি, তবে তার আগে শরীরের বাকি অংশটা আঁকতে হবে। তাহলে এই হলো আমার সেই মানুষ। না, ঠিক মতো হলো না, এরকম হবে। এটা হলো লোকটার কাঁধ। ব্যাস, ঠিক আছে। এখন আমাদের মুখের ভেতরে আছে ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর, মুখের মাঝে যে স্পেসটা তৈরি হয়। তাহলে আমাদের মুখের ভেতরে আছে ওরাল ক্যাভিটি। আমি এখানে জিহ্বাটা আঁকতে পারি। জিহ্বা দেখতে অনেকটা এইরকম হবে, অনেকটা এইরকম। এখন আমাদের মুখের মধ্যে যে স্পেস আছে সেটাকে বলা হয় ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর। আমাদের মুখের মধ্যে যে স্পেস সেটা দেখতে অনেকটা এইরকম। এটা হলো ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি, ওরাল মানে মুখ, ক্যাভিটি মানে গহ্বর, গর্ত, ফাঁকা স্পেস। এছাড়াও আমাদের নাকের মধ্যে রয়েছে নেজাল ক্যাভিটি। নাকের ভেতরেও এরকম একটা স্পেস আছে, এরকম একটা বড় জায়গা। এরা থাকে আমাদের নাকের পেছনে অথবা মুখের পেছনে। আর এখানকার এই যে প্যাসেজটা, এই রাস্তাটা, এটাকে বলা হয় ফ্যারিংস। এটা হচ্ছে ফ্যারিংস। আপনারা জানেন যে বাতাস যখন আমাদের নাক দিয়ে ভেতরে ঢোকে, সবাই বলে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াই ভালো, কারণ তখন তা আপনার নাকের চুলগুলো দ্বারা ফিল্টার হয়, এটার ওয়ার্ম আপ হয়, এরকম অনেক কিছু। তবে আপনি মুখ দিয়েও নিঃশ্বাস নিতে পারেন। বাতাস আপনার নেজাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি দিয়ে ঢুকতে পারে, তারপর সেটা ফ্যারিংসে চলে আসবে। আর তারপরে ফ্যারিংস দুইটা পাইপে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে, আচ্ছা, একটা দিয়ে বাতাস যাওয়া আসা করে, আর অন্যটা হলো খাবারের জন্য। ফ্যারিংস দুই ভাগ হয়ে যায়। পেছনে রয়েছে এসোফেগাস। আমরা এসোফেগাস সম্পর্কে পরবর্তী ভিডিওতে আরও বলবো। পেছনে রয়েছে এসোফেগাস, আর সামনে আমরা এখানে একটা ছোট লাইন আঁকছি। সামনে দাঁড়ান, আমি এটাকে আঁকি, এভাবে আঁকি। এখানে একটা হলুদ রং দিয়ে আঁকি, সবুজ রং দিয়ে বাতাসকে বোঝাবো। এখানে একটা ডিভাইডিং লাইন আঁকি। এখন এটার পেছনে মানে আমাদের হেয়ার পাইপের পেছনে, ফ্যারিংসের হেয়ার পাইপের পেছনে আছে এসোফেগাস। এখানে আছে এসোফেগাস। এটাকে অন্য রঙে আঁকি, অন্য রঙে লিখি। এটা হলো এসোফেগাস, এসোফেগাস। আর ঠিক এইখানে আছে ল্যারিংস। এটা হলো ল্যারিংস। আর আমরা এখানে ল্যারিংস নিয়েই কথা বলবো। এসোফেগাস দিয়ে খাবার নিচে চলে যায়, আমরা মুখ দিয়ে খাবারও খাই। তাহলে এখান দিয়ে খাবার পাস করবে এই এসোফেগাস দিয়ে, এটা খাবারের জন্য। কিন্তু এই ভিডিওতে আমরা আমাদের শরীরের ভেন্টিলেশন নিয়ে কথা বলবো, বাতাসের আসা যাওয়া। সেজন্য আমি এখানে কথা বলবো এই ল্যারিংস নিয়ে।
ল্যারিংস। এই ল্যারিংসকে আমাদের ভয়েস বক্সও বলা হয়। আমার ল্যারিংসের কাছের এই মাসলগুলো একেবারে সঠিক ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, সেই জন্যই আমার মুখ দিয়ে আমি শব্দ বের করতে পারছি। তো এটা আমাদের ভয়েস বক্স। তবে এ ব্যাপারে এখন বিস্তারিত বলছি না। তাহলে আমাদের ভয়েস বক্সটা দেখতে মোটামুটি এইরকম। যখন বাতাস ল্যারিংসের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে, এটাই হচ্ছে ঢোকার পথ, এটা চলে যায় ট্রাকিয়ার দিকে। তাহলে বাতাস ট্রাকিয়ার ভেতরে চলে যায় ঠিক এইভাবে। তাহলে বুঝতেই পারছেন এটা বাতাসের জন্য একটা পাইপ, আর এসোফেগাস হচ্ছে খাবারের জন্য পাইপ। তাহলে এটা লিখে ফেলি। ঠিক এখানকায় এটা হচ্ছে আমাদের ট্র্যাকিয়া। এখন এই ট্র্যাকিয়ার গঠনটা বেশ শক্তপোক্ত, এর চারিদিকে কার্টিলেজ রয়েছে। আর এখানে কার্টিলেজ থাকার একটা যুক্তিসঙ্গত কারণ আছে, আপনারাও বুঝবেন। একটা নল যদি খুব বেশি বাঁকানো হয় তাহলে আপনি তার মধ্যে অনেক বেশি পরিমাণ পানি দিতে পারবেন না, অনেক বেশি বাতাসও দিতে পারবেন না। তো আপনিও চাইবেন না যে এটা বেশি বাঁকানো থাকুক, তাই এটা একটু শক্ত টাইপের। তো এই কারণে চারিপাশে কার্টিলেজ রয়েছে। তারপর এটা বিভক্ত হয়, ভাগ হয়ে যায় দুইটা টিউবে। এখন আপনারাও জানেন এই টিউব দুইটা কোথায় যাচ্ছে। আমি এখানে বিস্তারিত আঁকছি না, আমি শুধু চাই আপনারা যেন একটা আইডিয়া পেতে পারেন। এখন এই দুইটা টিউব হলো ব্রঙ্কাই, বা আপনি বলতে পারেন ব্রঙ্কাস। তাহলে লিখছি এরা হলো ব্রঙ্কাই, এরা হচ্ছে ব্রঙ্কাই। আর এদেরও কার্টিলেজ রয়েছে, আর এরাও বেশ শক্ত। এখন ব্রঙ্কাই ভাগ হতেই থাকে, এরা ছোট থেকে আরও ছোট টিউবে বিভক্ত হতে থাকে ঠিক এভাবে। আর কিছু কিছু জায়গায় এদের কোনো কার্টিলেজ থাকে না, তারা অতটা শক্ত থাকে না, তবে তারা ভাগ হতে থাকে। তো আমি এখানে ছোট ছোট লাইন আঁকছি, এখানে এসে তারা খুব চিকন হয়ে যায়। এরা এভাবে বিভক্ত হতে থাকে, আর বাতাসও এই টিউবগুলো দিয়ে বিভিন্ন দিকে যেতে থাকে। এ সময় ব্রঙ্কাইয়ের যখন কোনো কার্টিলেজ থাকে না, যখন তারা আর শক্ত থাকে না, তখন তাদের মধ্যে প্রথমগুলোকে বলা হয়, অথবা এই পয়েন্টটার পরে সবগুলোকেই, সব কয়টি টিউবকেই বলা হয় ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল, এটা হলো একটা ব্রঙ্কিওল। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এখানে একটা পাইপ আছে যেটা ক্রমাগত চিকন হতে থাকে। তারপর ওই পাইপের বিভিন্ন অংশকে আমরা বিভিন্ন নাম দিয়েছি। এখানে আইডিয়াটা হলো আমরা নাক বা মুখ দিয়ে শুরু করেছি, তারপর ভেতরে যাওয়ার পথটা বারবার দুই ভাগে বিভক্ত হয়েছে, এখান থেকেই ভাগটা শুরু হয়েছে। তারপর এগুলো চলে যায় আমাদের লাংস বা ফুসফুসে। তাহলে আমি এখানে ফুসফুস দুইটা আঁকি, লাংস বা ফুসফুস। এটা হলো একটা ফুসফুস, আর এটা হলো আরেকটা ফুসফুস। আর এই ব্রঙ্কাইগুলো বিভক্ত হয়ে ফুসফুসে যায়, ব্রঙ্কিওলগুলো ফুসফুসের মধ্যে। তারপর এই ব্রঙ্কিওলগুলো এখানে এগুলো ভাগ হতে হতে আরও ছোট বা চিকন হতে থাকে। তারপর বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে, এর শেষ মাথায় থাকে কিছু এয়ার স্যাক, বাতাসের থলি। প্রত্যেকটা চিকন ব্রঙ্কিওলের শেষে রয়েছে এই ছোট বাতাসের থলিগুলো, খুব ছোট থলি। আমি কিছুক্ষণের মধ্যে এই এয়ার স্যাকগুলো সম্পর্কে বলবো। এদেরকে বলা হয় অ্যালভিওলাই। অ্যালভিওলাই। তো আমরা অনেক নতুন শব্দ শিখলাম। এখানে মূল আইডিয়াটা খুব সিম্পল, বাতাস একটা পাইপের ভেতর দিয়ে ঢোকে, পাইপটা ক্রমাগত চিকন হতে থাকে, এরপর তারা শেষ হয় ছোট বাতাসের থলিগুলোতে। এখন এটা কিভাবে অক্সিজেন গ্রহণ করে? তো এখানে আসল ব্যাপারটা হচ্ছে এই থলিগুলো খুব ছোট, এদের মেমব্রেন অথবা কোষের দেয়ালও খুবই পাতলা। আমি এখানে জুম ইন করছি। তো আমি এখন অ্যালভিওলাইগুলোর একটার পরে জুম ইন করছি, একটা আইডিয়া দিচ্ছি আপনাদের। এরা কিন্তু আকারে খুবই ছোট, এখানে আমি বড় করে আঁকছি, কিন্তু অ্যালভিওলাই কিন্তু আকারে খুবই ছোট। আমি এখানে বড় করে আঁকছি এই বাতাসের থলিগুলোকে। তাহলে থলিগুলো আছে ঠিক এখানে, এইরকম এয়ার স্যাক বা বাতাসের থলি। তারপর রয়েছে ব্রঙ্কিওল, যেটা এই বাতাসের থলিতে এসে শেষ হয়েছে। আর একটা ব্রঙ্কিওল হয়তো আরেকটা এয়ার স্যাক বা বাতাসের থলিতে শেষ হয়েছে, ঠিক এরকম। এখানে বেশ কিছু বাতাসের থলি আছে, আর প্রত্যেকেরই ব্যাস 200 থেকে 300 মাইক্রন। এই ডিস্টেন্সটা দেখি, এখানে রংটা বদলায়, এটা হলো 200 থেকে 300 মাইক্রন। মাইক্রন সম্পর্কে যদি কিছু না জানেন, 1 মাইক্রন হচ্ছে 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, অথবা বলতে পারেন 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ। এখানে 200 ভাগ 1000, তাহলে বলা যায় 200 মাইক্রন হলো 1 মিলিমিটারের 5 ভাগের 1 ভাগ, 1 মিলিমিটারের 1/5। আমি এখানে আপনাদের একে দেখানোর চেষ্টা করছি। 1 মিলিমিটার আসলে অনেকটা এইরকম হবে, হয়তো এর চেয়ে একটু বড় হবে। আর 200 মাইক্রনের 5 ভাগের 1 ভাগ, এক একটা থলের ব্যাস হবে এত বড়।
আর শরীরের অন্যান্য কোষগুলোর কথা যদি বলি, আমাদের শরীরের যে কোষগুলো আছে তাদের গড় ব্যাস 10 মাইক্রন। তাহলে মানুষের শরীরের গড় পরত একটা কোষের কথা যদি বলেন, এই থলেগুলো তাদের তুলনায় প্রায় 20 থেকে 30 গুণ বড়। এদের খুব পাতলা মেমব্রেন থাকে, খুব পাতলা মেমব্রেন, অনেকটা বেলুনের মতো। বেলুনগুলো খুব পাতলা, হয়তো একটা সাধারণ কোষের ব্যাসের সমান। আর এরা সংযুক্ত থাকে ব্লাড সেলের সঙ্গে। ব্যাপারটা এভাবে বলা যায়, আমাদের সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র এগুলোর ভেতর দিয়েই পরিচালিত হয়। তো আমাদের রক্তবাহী নালী যা হৃৎপিণ্ড থেকে আসে, যেটা হৃৎপিণ্ড থেকে আসে এবং যার তারা অক্সিজেনেটেড হতে চায়, সাধারণত এই রক্তবাহী নালীগুলোর মধ্যে অক্সিজেন থাকে না। পরে আমি যখন হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্র নিয়ে ভিডিও করব তখন এ ব্যাপারে বিস্তারিত বলবো। তো এই রক্তবাহী নালীতে অক্সিজেন নেই, এটা ডি অক্সিজেনেটেড রক্ত, একটু কালচে রঙের হয়, আমি এখানে নীল রঙে আঁকছি। তো এই রক্তবাহী নালীগুলো হৃৎপিণ্ড থেকে এসেছে। এই নীল রঙের রক্তবাহী নালীগুলো, এখানকার এই রক্তের মধ্যে কোনো অক্সিজেন নেই, এরা ডি অক্সিজেনেটেড অথবা সামান্য অক্সিজেন আছে। হৃৎপিণ্ড থেকে যে রক্তবাহী নালীগুলো আসে সেগুলোকে বলা হয় আর্টারি বা ধমনী। আমি এখানে লিখছি, পরে হৃৎপিণ্ডের সম্পর্কে বলার সময় ব্যাপারে বিস্তারিত বলবো। তো ধমনী বা আর্টারি এরা হলো রক্তবাহী নালী যেগুলো এসেছে হৃৎপিণ্ড থেকে। হৃৎপিণ্ড থেকে আপনারা হয়তো ধমনীর নাম শুনে থাকবেন। আর যেসব রক্তবাহী নালী হৃৎপিণ্ডের দিকে যায় তাদের বলা হয় ভেইন বা শিরা। এরা হৃৎপিণ্ডের দিকে যায়। এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন ধমনী সবসময় অক্সিজেন বহন করে না, অথবা সবসময় ডিঅক্সিজেনেট থাকে না। পরে হৃৎপিণ্ড বা রক্ত সংবহন তন্ত্র নিয়ে ভিডিও করার সময় ব্যাপারে বিস্তারিত বলবো। তবে মনে রাখবেন, ধমনী হৃৎপিণ্ড থেকে আসে আর শিরা হৃৎপিণ্ডের দিকে যায়। তো এখানে এগুলো হচ্ছে ধমনী বা আর্টারি, হৃৎপিণ্ড থেকে দূরে এরা যাচ্ছে ফুসফুসের দিকে, অ্যালভিওলাইয়ের দিকে, কারণ তারা চায় তাদের মধ্যে যে রক্ত আছে তারা যেন অক্সিজেন পায়। তো এরপর যা ঘটবে তা হলো অক্সিজেন সহ বাতাস ব্রঙ্কিওলের ভেতরে প্রবাহিত হবে। এটা অন্য রঙে আঁকি। বাতাস ব্রঙ্কিওলের ভেতরে প্রবাহিত হবে, অ্যালভিওলাইয়ের ভেতরে চলে যাবে, অ্যালভিওলাইকে ভরে ফেলবে। এরপর বাতাসে যখন অ্যালভিওলাই ভর্তি হয়ে যাবে তখন অক্সিজেনের ক্ষুদ্র অণু এরা অ্যালভিওলাইয়ের মেমব্রেন ভেদ করে বাইরে বেরিয়ে যাবে। রক্তকণিকাগুলো তখন এদের শুষে নেয় বা অ্যাবজর্ব করে। পরে যখন আমি হিমোগ্লোবিন আর রোহিত রক্তকণিকা নিয়ে ভিডিও করব তখন এদের ব্যাপারে বিস্তারিত বলবো। এখন এখানে অনেক ক্যাপিলারি আছে। ক্যাপিলারি হলো খুব ছোট রক্তনালী যারা বাতাস অতিক্রম করতে দেয়, বিশেষ করে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড অণু। এখানে অনেক ক্যাপিলারি আছে যার ফলে এই গ্যাসগুলো বিনিময় করা সম্ভব হয়, যাতে অক্সিজেন রক্তের মধ্যে যেতে পারে। তো এখন এই অক্সিজেন, এটা হচ্ছে সেই নালী যেটা হৃৎপিণ্ড থেকে এসেছে, আর এটা শুধু একটা টিউব। তো একবার যদি এটা অক্সিজেন পায়, এটা হৃৎপিণ্ডের দিকে ফিরে যায়। একবার অক্সিজেন পেলে এটা হৃৎপিণ্ডের দিকে ফিরে যায়। তারপর এই পয়েন্টে এসে এই পাইপ বা রক্তবাহী নালী, যেটা আমাদের রক্ত সংবহন তন্ত্রের একটা অংশ, এই ধমনীতে এসে রক্তগুলো চলে যায় শিরায়। সেখান থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে ফিরে যায়। এসব ধমনী আর শিরার জন্য একটা বিশেষ নামও আছে, এদের বলে পালমোনারি ধমনী এবং শিরা। এই ধমনী হৃৎপিণ্ড থেকে দূরে এসেছে, ফুসফুসের দিকে যাচ্ছে, অ্যালভিওলাইয়ের দিকে। এরা হচ্ছে পালমোনারি ধমনী বা আর্টারি। আর হৃৎপিণ্ডের দিকে যারা ফিরে যাচ্ছে তারা হলো পালমোনারি শিরা বা পালমোনারি ভেইন। এখন আপনি বলতে পারেন যে এই পালমোনারি জিনিসটা কি? পালমো একটা ল্যাটিন শব্দ যার অর্থ ফুসফুস থেকে। তার মানে যেসব ধমনী ফুসফুস থেকে আসে আর যেসব শিরা ফুসফুসে যায়। এখন মানুষ যখন পালমোনারি কোনো কিছু সম্পর্কে বলে তখন ফুসফুস সম্পর্কেই বোঝানো হয়, আমরা কিভাবে নিঃশ্বাস নিই সেটা সম্পর্কে। এই শব্দটা মনে রাখবেন। তো যাই হোক, আমাদের শরীরের ভেতরে অক্সিজেন আসছে, আমি এখানে ডায়াগ্রামটাতে দেখাই। অক্সিজেন আসছে আমাদের মুখের ভেতর দিয়ে, নাকের ভেতর দিয়ে, তারপর ফ্যারিংসের ভেতর দিয়ে। এভাবে বাতাসে পাকস্থলী ভরিয়ে ফেলতে পারি, বেলুনের মতো ফুলিয়ে ফেলতে পারি। তবে এতে করে আমাদের শরীরের রক্তে কোনো অক্সিজেন আসবে না। অক্সিজেন আমাদের শরীরের ল্যারিংসের মধ্যে দিয়ে প্রবেশ করবে, তারপর আমাদের ব্রঙ্কিয়ার মধ্যে দিয়ে ট্র্যাকিয়ায় যাবে, তারপর সবশেষে অক্সিজেন ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাইয়ের দিকে যাবে। এরপর ধমনীর রক্ত এদের শোষণ করে নেবে। এভাবে শরীরের রক্ত অক্সিজেনেটেড হয়ে যাবে, লোহিত রক্তকণিকাগুলো লাল হয়ে যাবে। আসলে তখন হিমোগ্লোবিন খুব বেশি লাল হয়ে যায়। অক্সিজেন থাকলে রক্ত লাল হয়ে যায়,
তারপর রক্ত আবার ফিরে আসে। তবে এখানে শুধুমাত্র ধমনীতে অক্সিজেন বহন করে আনা হচ্ছে না, একই সাথে কার্বন ডাইঅক্সাইডও বের করে দেয়া হচ্ছে। তো এইগুলো হলো নীল রঙের ধমনীগুলো, যারা ফুসফুস থেকে আসছে, এরাও অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। তারপর এটা আমরা নিঃশ্বাসের সাথে বাতাসে ছেড়ে দেব। তো আমরা দেখছি অক্সিজেন ভেতরে প্রবেশ করছে। আমরা যখন শ্বাস নেই তখন বাতাসের অন্যান্য উপাদানও ঢোকে, তবে অ্যালভিওলাই শুধু অক্সিজেনকে শুষে নেয়। তারপর আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন আমাদের রক্তে যে কার্বন ডাইঅক্সাইড ছিল তারা অ্যালভিওলাইয়ে শোষিত হয়, তারপর তাদের চাপ প্রয়োগ করা হয়। আমি পরে বলি কিভাবে এতে চাপ প্রয়োগ করা হয়। এরপর এরা কার্বন ডাইঅক্সাইডকে চাপ প্রয়োগ করে। এভাবে চাপ প্রয়োগ করলে বাতাস বের হয়ে আসে, আর এটা আমার ভোকাল কর্ডে ভাইব্রেশন সৃষ্টি করে। তখন আমি কথা বলতে পারি। কিন্তু এখন এই সম্পর্কে বিস্তারিত কিছুই বলছি না। এখন পুরো পালমোনারি সিস্টেম বা আমাদের ফুসফুসের ব্যাপারে একেবারে শেষে যেটা বলতে পারি সেটা হলো এটা কিভাবে বাতাসকে ভেতরে ঢুকতে বাধ্য করে আর কিভাবে তা বাইরে যেতে বাধ্য করে। ফুসফুস এই কাজটা যেভাবে করে তাতে করে আপনারা পাম্প বা বেলুনের কথা ভাবতে পারেন, যেখানে ফ্ল্যাট মাসল বা পেশির অনেকগুলো স্তর আছে। আমি এটাকে অন্য রঙে আঁকি। ঠিক এখানে ফ্ল্যাট মাসলের অনেকগুলো স্তর আছে, এটাকে অন্য রঙে আঁকলাম, ফুসফুসের ঠিক নিচে। আর এটাকে বলা হয় থোরাসিক ডায়াফ্রাম। থোরাসিক ডায়াফ্রাম। তো যখন এটা রিল্যাক্সড থাকে তখন এরকম বাঁকানো আকৃতিতে থাকে এবং ফুসফুসে কিছুটা চাপ প্রয়োগ করা হয়, তারা তখন কিছুটা সংকুচিত থাকে। কিন্তু যখন আমি নিঃশ্বাস নিই তখন যা ঘটে যে এই থোরাসিক ডায়াফ্রামের সাথে এরা যুক্ত হয়। যখন এরা যুক্ত হয় তখন এরা ছোট হয়ে যায়। এখানে ইম্পর্ট্যান্ট হলো এই থোরাসিক ডায়াফ্রাম তখন আমাদের ফুসফুসের জন্য ফাঁকা জায়গা বের করে দেয়, যাতে করে আমাদের ফুসফুস ওই জায়গাটা পূরণ করতে পারে। আপনারা এটাকে একটা বেলুন ফোলানোর মতো করে চিন্তা করতে পারেন, এতে করে ফুসফুসও আকারে বড় হয়ে যায়। এভাবে যখন ফুসফুসটা আকারে বড় হয় তখন যেহেতু এরা আমাদের থোরাসিক ডায়াফ্রামের সাথে যুক্ত হয়েছে, এটা একটু বাঁকিয়ে দেবে, আরও ফাঁকা জায়গা তৈরি করবে। আর যেহেতু কোনো কিছুর আয়তন বেড়ে গেলে ভেতরে চাপ কিছুটা কমে যায়, ফিজিক্সের ভিডিওতে আপনারা এটা দেখেছিলেন, চাপ এবং আয়তনের গুণফল একটা কনস্ট্যান্ট। তাহলে ফুসফুসের আয়তন আমি এখানে লিখছি। যখন আমরা নিঃশ্বাস নিই আমরা তখন আমাদের মস্তিষ্ক বা ব্রেন আমাদের ডায়াফ্রামকে যুক্ত হতে বলছে, তাহলে ডায়াফ্রাম যুক্ত হবে। আমাদের ফুসফুসে আরও ফাঁকা জায়গা তৈরি হবে, ফুসফুস বড় হবে জায়গা পূরণের জন্য। আমাদের এখানে বাইরের চেয়ে কম চাপ রয়েছে, অথবা আমরা এটাকে ঋণাত্মক চাপ বলতে পারি। বাতাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, তো বাতাস আমাদের ফুসফুসে প্রবাহিত হবে, আর সেখানে কিছু অক্সিজেনও থাকবে যাতে করে এরা অ্যালভিওলাইয়ে যেতে পারে। তারপর আমাদের ধমনীতে চলে যাবে আর হিমোগ্লোবিনের সাথে শিরায় ফিরে যাবে। আমি এ সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব। এরপর যখন ডায়াফ্রামের সাথে যুক্ত থাকবে না তখন এটা আবার উপরে বাঁকানো অবস্থায় চলে যাবে। এই ডায়াফ্রামটা আসলে রবার ব্যান্ডের মতো, এটা ফুসফুসের সাথে যুক্ত হয়, তারপর বাতাস বের করে দেয়। এখন এখানে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড থাকবে। আপনাদেরকে এখানে একটা আইডিয়া দিলাম আমি। আমাদের ফুসফুস দেখতে পারি না, এই ফুসফুসগুলো আকারে খুব একটা বড়ও না। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রবেশ করবে কিভাবে? প্রবেশ করবে এই ডালপালার মাধ্যমে, এই অ্যালভিওলাই দিয়ে। ফুসফুসের ভেতরটা বেশ আকারে বড়, আমরা যতটা ভাবি আসলে তার চাইতেও অনেক বড়। তো এখানে যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালভিওলাইয়ের ভেতরে পুরো সারফেস এরিয়া যেখানে অক্সিজেন শোষিত হতে পারে অথবা রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করা হতে পারে, এটা আসলে 75 বর্গমিটার। 75 বর্গমিটার, ফুট না মিটার, 75 বর্গমিটার। এটাকে একটা পার্ক অথবা একটা খেলার মাঠের মতো ভাবতে পারেন। তার মানে প্রায় 9 মিটার বাই 9 মিটার, অথবা বলা যেতে পারে 27 ফুট গুণ 27 ফুট। অনেকের বাড়ির পেছনের আঙিনাও এতটা বড় হয় না। আমাদের ফুসফুসেও এত বড় একটা সারফেস এরিয়া আছে ফুসফুসের ভেতরে, এ পুরোটা ভাঁজ করা, এজন্য এত ঠাসাঠাসি মনে হয়। আমাদের ফুসফুসটা এত ছোট মনে হয়, কিন্তু এটাই পর্যাপ্ত বাতাসের জন্য পর্যাপ্ত জায়গা করে দিতে পারে।
পর্যাপ্ত অক্সিজেনের জন্য, আমাদের ব্লাড সিস্টেমের অ্যালভিওলাইকে অতিক্রমের জন্য এবং পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দেওয়ার জন্য। আর শুধু এজন্যই আমাদের বেশ কিছু অ্যালভিওলাই থাকে। আমি বলেছিলাম যেটা খুব ছোট, প্রতিটা ফুসফুসে প্রায় 30 কোটি অ্যালভিওলাই থাকে, প্রতিটা ফুসফুসে 30 কোটি অ্যালভিওলাই থাকে। তো যাই হোক, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কিভাবে বাতাস বা অক্সিজেন আমাদের শরীরের ব্লাড সিস্টেমে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। এর পরের ভিডিওতে আমি আপনাদের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আরও কিছু বলবো, যে কিভাবে আমরা রক্ত পাই, কিভাবে ফুসফুস সহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছায়, আর কিভাবে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের হয়ে যায়।